আশা করি বাংলাদেশ জিতবে, সো কোনো টেনশনের কোনো কারণ না। জয় বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ। আমরা আমাদের বেস্ট যেভাবে খেলা শেষ করেছি ওইখান থেকে শুরু করতে যাব। তাসকিনের মতো স্কিলফুল বোলার ভেরি ইম্পর্টেন্ট। আশা করি যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে শেষ করেছিল টেক অফ করবে এখান থেকে। T20 one day different cricket dan inshallah taala mang ba koshish karuchi hari lo bagade। কয়েক মাস পর হোম অব ক্রিকেট মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় দর্শকদের উচ্ছ্বাস। মুস্তাফিজ নাই, মাশরাফি আছে, তাসকিন আছে, ওরা যে ভালো খেলবে আশা করি। তাসকিন ভালো করবে, সাকিব আল হাসান, অল টিম ফুল টিমটাই ভালো করবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব আগামী সপ্তাহে দেবে সরকার, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা সরকারের রয়েছে, ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মগবাজার থেকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে 4 ভুয়া ডিবি পুলিশ আটক, ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ। উপকূলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে, দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচঞ্চলতা, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। এবং দখল সহ নানা কারণে বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে না অধিকাংশ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকেই দুষছেন নদী বিশেষজ্ঞরা। কিছুক্ষণের মধ্যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে মুস্তাফিজকে মিস করলেও তাসকিনের ফিরে আসা দলের জন্য প্রেরণা হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রতিপক্ষকে সমীহ করলেও প্রতিটি ম্যাচ জয়ের টার্গেট কোচ হাতুড়ি সিংহের। অন্যদিকে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য আফগানদের। মিরপুরে দুদলের ম্যাচটি শুরু হবে বেলা 2:30টায়। ঢাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিষেধাজ্ঞা শেষে প্রিয় ক্রিকেট ক্যানভাসে ফেরা তাসকিনের হৃদয়ে হয়তো এদিন তাপমাত্রা ছিল তার দ্বিগুণ। মাশরাফির প্রিয় সতীর্থকে ফিরে পেয়ে দারুণ খুশি, কারণ মুস্তাফিজের ইনজুরির কারণে স্বাগতিকদের পেস অ্যাটাক ভাবনায় ছিল কিছুটা। তবে তাসকিন ফেরায় বিশ্বের অন্যতম সেরা পেস অ্যাটাক নিয়ে আফগানদের কাঁপিয়ে দিতে চান ম্যাশ। না, উইল প্লে অল আউট, অবভিয়াসলি প্লে অল আউট। আমরা আমাদের বেস্ট যেভাবে খেলা শেষ করেছি ওইখান থেকে শুরু করতে যাব। এনি টিমে তাসকিনের মতো স্কিলফুল বোলার ভেরি ইম্পর্টেন্ট। আশা করি যে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেভাবে শেষ করেছিল টেক অফ করবে এখান থেকে। আমরা বিলিভ করি যে আমরা ওয়ার্ল্ডে আমরা টপ কোয়ালিটির বোলিং লাইন আপ আমাদের আছে। র্যাঙ্কিং কিংবা ক্রিকেটীয় ঐতিহ্যের দিক থেকে যোজন যোজন এগিয়ে স্বাগতিকরা। এমন অবস্থায় প্রতিপক্ষকে তো খড়কুটোর মতোই উড়িয়ে দেওয়ার কথা, কিন্তু সমীহ করছেন টাইগারদের কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে, তারা দিন দিন উন্নতি করছে। তবে বাংলাদেশও দারুণ খেলছে, সেই ধারায় প্রতিটি ম্যাচে জেতার লক্ষ্য আমাদের। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে আফগানদের পথ চলা হাতে গোনা কয়েক বছর, তাদের দারুণ উন্নতি চোখে পড়েছে। অলরাউন্ডার মোহাম্মদ নবী দলটির বড় বিজ্ঞাপন। শাহজাদ, জাদরান, মঙ্গলরা গলার কাটা হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্য, তারপরও জয়ের কথা মুখে আসেনি তাদের। 2 বছর আগে বাংলাদেশের বিপক্ষে ভালো স্মৃতি আছে আমাদের, তারপরেও তারা টেস্ট খেলুড়ে দল, তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগটা আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই। বেরসিক বৃষ্টির বাধায় দুদল এদিন প্রস্তুতি নিতে পারেনি শতভাগ। বৃষ্টির ব্যাপারটি মাথায় রেখে অবশ্য পুরো সিরিজে রিজার্ভ ডে রেখেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ, এটি প্রমাণে কাউকে ক্রিকেট জ্যোতিষী হতে হবে না। তবে এই আফগানিস্তানের বিপক্ষে 2 বছর আগে এই দেশের মাটিতেই হারের ক্ষত আছে মাশরাফিদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার সাথে স্পিড স্টার তাসকিন আহমেদের ফেরায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা হয়ে আছে আহত বাঘের মতোই।
হোম অফ ক্রিকেট, মিরপুর থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী মাকসুম আলম খান। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসী, অপেক্ষার পালা শেষ হলো বলে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হবে, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচ। এটিকে কাঙ্ক্ষিত ম্যাচ বলছি, শক্তির বিচারে যদি তুলনা করেন আফগানিস্তান বাংলাদেশের থেকে দুর্বল প্রতিপক্ষ, এটা জানতে আসলে বিশ্লেষক হওয়ার দরকার নেই। কিছুক্ষণ আগেও বলা হচ্ছিল এই কথা, অনেকেই বলছেন। কিন্তু দীর্ঘদিন পর, প্রায় 10 মাস পর বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে, সেইটি নিয়েই কিন্তু মানুষের মধ্যে আগ্রহ বেশি, যে এতদিন তারা মাশরাফিদের খেলা, টাইগারদের খেলা, সেটি কিন্তু দেখা থেকে বঞ্চিত ছিল। তো এই কেবলমাত্রই টস হয়ে গেছে, টস জিতে কিন্তু বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং মনে হয় সবাই যেটা আশা করছিলেন যে আজকের ওয়েদার, যেটা আবহাওয়ার কন্ডিশন, পিচ কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়ে দর্শকরাও এখানে যারা এসেছেন, টিকিট প্রত্যাশীরা যারা টিকিট কেটেছিলেন মাঠে ঢুকবেন, তারা কিন্তু প্রত্যাশা করছিলেন যে শুরুতে ব্যাটিং নিয়ে যদি বড় একটা স্কোর সংগ্রহ করা যায়, সেক্ষেত্রে আফগানিস্তানকে কিন্তু হারানো খুব সহজ হবে বলে মনে করছেন এবং তারা বড় ব্যবধানের একটি জয় আশা করছেন। এবং আশা করাটা কিন্তু একেবারে অমূলক হবে না, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স বিবেচনা করলে এবং সাকিব তামিমদের পারফরমেন্স এবং তাদের অর্জনগুলো বিবেচনা করলে কিন্তু অবশ্যই আফগানিস্তানের থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ দল। তো সেটি তো আছেই, যদিও আরেকটি বিষয় যে দীর্ঘদিন পর ম্যাচ ফিরছে মিরপুরে এবং এইবার কিন্তু অনলাইনে টিকিট কাটার কারণে, অনলাইন পদ্ধতিতে টিকিট কাটার কারণে তাদের পরিশ্রমটা অনেক কমে গেছে এবং ভোগান্তি কমে গেছে, যার কারণে অনেকেই বলছেন যে অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তাদের টিকিট কাটতে হয়নি, যার কারণে অনেকে খুশি, সন্তুষ্ট বলছেন। তবে কারো কারো অভিযোগ আছে যে অনলাইনে সার্ভার সম্বন্ধে হয়তো বা অনেকের ধারণা কম, যার কারণে সেই টিকিটগুলো তারা ঠিক মতো কাটতে পারেনি, ওগুলো বুঝে উঠতে পারেনি। তবে বেশিরভাগ মানুষই কিন্তু এটার উপরে পজিটিভ, এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন অনলাইনের এই টিকিট পদ্ধতিকে। আরেকটা বিষয় বলবো যে এই ম্যাচে কিন্তু মুস্তাফিজ নেই, সিরিজেই নেই, ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে। তো অনেকে বলছেন মুস্তাফিজকে তারা মিস করবেন, মুস্তাফিজের কথা মনে করবে এই সিরিজে মুস্তাফিজকে সবাই মিস করবেন, এটাই বলছেন। মুস্তাফিজের পারফরমেন্স দেখা সবসময় বিনোদনের আনন্দের। তো কিন্তু তারপরও তাসকিন ফিরেছেন, এইটি তাদের জন্য স্বস্তির বিষয় এবং সবার বলা যায় যে স্পটলাইটটা বা আগ্রহের কেন্দ্রে কিন্তু আছেন তাসকিন। দীর্ঘদিন পর তিনি ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে, সেই তাসকিনের উপরে কিন্তু লাইমলাইটটা আছে এবং তাসকিনের উপরে আশা ভরসাটাও অনেক বেশি সবার। সবাই ধারণা করছেন যে বাংলাদেশ বোলিং লাইন আপে যারাই আছেন, পেস অ্যাটাকে যারাই আছেন, তারাই কিন্তু ভালো করবেন। আর ব্যাটিংয়ে আমরা যেটা জানতে পেরেছি গতকালকে সংবাদ সম্মেলনে কিন্তু দেখেছিলাম যে 8 ব্যাটসম্যান নিয়ে খেলানোর একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে মোসাদ্দেক হোসেন সৈকতের কিন্তু অভিষেক হওয়ার একটা সুযোগ ছিল। সব মিলিয়ে বাংলাদেশ দল ব্যাটিংয়ে কেমন করে, নিশ্চয়ই বড় একটা টার্গেট দিবে আফগানিস্তান দলকে, সেই প্রত্যাশা করছে এবং বিশাল ব্যবধানে একটি জয় তুলে নেবে। ধন্যবাদ। দর্শক, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকা থেকে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান। আর মামুন, এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এবং মৌটুসী, মাকসুম যেমনটি জানাচ্ছিলেন যে, এবং আমরা যেটা জানি যে মুস্তাফিজ কিন্তু দলে নেই এবং দলে না থাকলেও তাসকিনের ফিরে আসা নতুন একটা বাড়তি প্রেরণা যোগাবে, যেমনটা আমরা ধারণা করছি। এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনাও রইল আমাদের, যাতে বাংলাদেশ দল, আমরা আফগানিস্তানের বিপক্ষে জানি ভালো খেলেই থাকে এবং বাংলাদেশ দল এখন একটা ভালো পর্যায়েও রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। এ সময় দেশে সন্ত্রাসবাদ নির্মূল, আর্থসামাজিক উন্নয়ন সহ তার সরকারের সাফল্যের কথা তুলে ধরেন। বিরোধী দলগুলোকে রাজনীতির পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের যে লক্ষ্যটা, যে বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি করব, সেদিক থেকে ব্যাপক সাফল্য আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে এখন 22.4 ভাগে নিয়ে এসেছি। প্রত্যেক মানুষের মাথা পিছু আয় 1466 মার্কিন ডলারে আমরা উন্নীত করতে পেরেছি। যারা এই যে উড়ে এসে ক্ষমতা জুড়ে বসেছিল বা অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপর দল গঠন করে রেখে গেছে, তারা তো ক্ষমতার লোভটা ছাড়তে পারে না। তাদের যে হত্যা
হত্যাযজ্ঞ চালানো, মানুষ পোড়ানো, অগ্নি সন্ত্রাস, মানুষের ক্ষতি করা, নির্বাচন যাতে না হয় তার জন্য বাধা দেওয়া, নানা ধরনের কর্মকাণ্ড করে সমস্যা তারা সৃষ্টি করার চেষ্টা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে তারা উস্কে দেয়। কাজে এই ধরনের বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়। তবে আমি সবসময় মনে করি জনগণের শক্তি, কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি। একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তা সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, কাজে তাদেরকে এখন মানুষ পোড়ানোর সুযোগ করে দিতে হবে? আমার সেটাই প্রশ্ন। বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল, বিটিভি। আমাদের সময় আমরা এখন প্রাইভেট যথেষ্ট টেলিভিশন রয়েছে এবং যার যত ইচ্ছা কথা বলতে পারে। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না? কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে না, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নেই। বিকেল 5টায় বসছে 10ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ এবং জেলা পরিষদ অধ্যাদেশ 2016 উপস্থাপন করা হবে। এছাড়া রেলপথ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের জন্য পুরনো 11টি সহ 15টি বিল সংসদে জমা পড়েছে। গত 27 জুলাই সমাপ্ত হয় 10ম জাতীয় সংসদের 11তম অধিবেশন। 32 কার্যদিবসের ওই অধিবেশনে 16টি বিল পাশ হয়। দুপুরের সময় আরো থাকছে। সোলার সিস্টেম ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদা মেটালেও অবদান নেই জাতীয় গ্রিডে। কর্তৃপক্ষের দাবি সংযুক্ত করতে গবেষণা চলছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কো উদ্বেগ জানিয়ে যে প্রতিবেদন দিয়েছে, আগামী সপ্তাহে তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে রামপাল নির্মাণ করা হচ্ছে বলে আবারও জোর দাবি করেন নসরুল হামিদ। এখানে কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে যেগুলো আমাদেরকে জানাতে হবে, কারণ এই টেকনিক্যাল বিষয়গুলো হয়তো ইউনেস্কো জানতে পারলে, এর আগেও আমরা জানিয়েছি, এখন আমরা আরো ডিটেলভাবে জানাচ্ছি এবং তাদের যে আশঙ্কা যেটা আছে যেগুলির উপর, সেই আশঙ্কা জায়গায় আমরা চাচ্ছি যে এই আশঙ্কা যাতে না থাকে, আমরা কিভাবে টেকনিক্যাল জায়গাটাকে আমরা মিট করছি সেই বিষয়গুলো তাদেরকে জানানো প্রয়োজন। আমরা মনে হয় আগামী সপ্তাহের মধ্যে আমরা জবাবটা দিয়ে দেব। সরকার খুব অ্যানালাইসিস করে $2 বিলিয়ন রিস্ক নিতে যাচ্ছেন। কেন সরকার এরকম ভাবে একটা কাজ করবেন যেটা $2 বিলিয়ন রিস্ক নিয়ে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে? আমার তো মনে হয় না এই ধরনের কাজের দিকে কখনো সরকার যাবে। দখল ও দূষণের কবলে মুমূর্ষু ঢাকার 4টি নদী। অবৈধ দখলে যেমন ক্রমান্বয়ে নদীগুলো ছোট হয়ে আসছে, তেমনি বর্জ্য অব্যবস্থাপনার কারণে বিপজ্জনক মাত্রায় দূষিত নদীর পানি পরিশোধন করেও ব্যবহার করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা সমন্বয়হীনতার কথা বললেও নদী কমিশন বলছে, লোক সংকটের কারণে সম্ভব হচ্ছে না অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়ন। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। দখল, ভরাট, আবর্জনা নিক্ষেপ নানাবিধ কারণে রাজধানীর নদীগুলো হারিয়েছে নিয়মিত গতি ও ছন্দ। কোনো কোনো অংশ স্রোতহীন হয়ে রূপ নিয়েছে আবর্জনার ভাগাড়ে। ঢাকা ঘিরে থাকা 4 নদী শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার প্রায় একই দশা। বর্জ্যের মিশ্রণে নদীর পানি সবর্ণ হারিয়ে কোথাও রং নিয়েছে লালচে, আবার কোথাও কালো। আর দখলের চিত্র তো আরও বেশি। সীমানা পিলার ছাড়িয়ে নদীর ভেতরে গড়ে তোলা হয়েছে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা, পাশাপাশি নদীর ভেতরে বালু ভরাট করে চলছে ব্যবসা। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে গ্যারেজ। কথা বলতে গেলে অনেকে এড়িয়ে যান। মাসুদ ভাইয়ের ওরা এই জায়গাটা ভরাট করছে। মাসুদ ভাই তো মনে করেন যে এটা আবার সঠিক কিন্তু ভাড়াটা নেয় না, ভাড়া নেয় কিন্তু তাদের পোলা পানি নেয়। স্থানীয় এই নেতার ফোন নম্বর সংগ্রহ করে ফোন দিলে ওপাশ থেকে জানানো হয় তিনি মাসুদ নন। আপনারা তো জানেন যে এটা নদী ছিল, নদীটা ওরা ভরাট করছে। আপনি মাসুদ না? না না না, মাসুদের নাম্বার বলে যে এই নাম্বারটা দেয়া হলো আমাকে। না না, এটা মাসুদের নাম্বার, এটা আমার। এই নদী বিশেষজ্ঞের মতে অভাব রয়েছে পর্যাপ্ত নজরদারির, অভাব রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের। মাঝে এগুলো মনে হবে চর, আসলে চর না, এগুলো দখল করা হয়েছে। এই নদীগুলো জৈবিকভাবে মুমূর্ষ, যারা এই দখলগুলো দেখবে না তারা হলো এটা নজরদারি করে নাই, বা তারা কোনো কোনো ক্ষেত্রে
পেছনের দরজা দিয়ে তারা এক ধরনের সহযোগিতা করেছে। তাই মেনে নদী কমিশন বলছে, লোক সংকট ও পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর আগ্রহের কমতি রয়েছে নদী পুনরুদ্ধারে। এই নদী রক্ষার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজ কেউ কোনো ডিপার্টমেন্ট বা কোনো মিনিস্ট্রি করেনি। এক্ষেত্রে আমি পরিবেশ অধিদপ্তরের তারা সেরকম ভাবে সফল হয়নি, বরং যদি খুব নেকেডলি বলি তারা ব্যর্থই হয়েছে। আমরা এখন এটুকুলোকে আইডেন্টিফাই করতে চাই কে তারা এই দায়ী। প্রভাবশালী ও রাজনৈতিক মদতপুষ্টদের নদী দখল এবং সেই দখল করা জায়গায় দেদারসে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। বিশেষজ্ঞরা বলছেন, ভাববার সময় নেই। রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরুদ্ধারে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া যায়, তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে নগর জীবনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে কেবল 3 মাস পানি থাকলেও বছরের বেশিরভাগ সময় পানি শূন্য থাকে বেশিরভাগ নদী। একদিকে চর জেগে উঠছে, অন্যদিকে দখল হয়ে যাওয়ায় ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এক একটি নদী। সংশ্লিষ্টরা বলছেন, নদী খননের কোনো বিকল্প নেই। এ কাজের জন্য বরাদ্দ করা অর্থ লোপাট হয়ে যাওয়ায় কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ তাদের। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। গাইবান্ধা শহরের পাশ দিয়ে বয়ে চলা এ নদীর নাম আলাই। ঘাঘর থেকে উৎপত্তি হয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় মিশেছে কাটাখালী নদীর সাথে। 44 কিলোমিটার দৈর্ঘ্যের আলাই নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উৎস। কালক্রমে ভরাট হতে হতে নদীটি এখন মৃতপ্রায়। পানি টালা প্রত্যাহার করার ফলে আমাদের দেশে অসংখ্য ছোট নদী মরে যাবে, ফলে আমাদের পরবর্তী প্রজন্ম মরুভূমির মুখোমুখি দাঁড়াবে। ভাটিয়ালি ভাওয়াইয়া গান, যেটা যে নদী থেকে এই গানগুলোর উৎপত্তি, সেই গানগুলো কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে। সেটা হলো একমাত্র কারণ কিন্তু নদী। সারা বছর নদ নদীগুলোতে পানি না থাকায় নদী নির্ভর বিভিন্ন পেশার মানুষের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্যার পানিতে ভেসে যায় গ্রামের পর গ্রাম। আবার পানি নেমে গেলেই দেখা দেয় তীব্র ভাঙন। বরাদ্দ হচ্ছে, স্যাংশন হচ্ছে, কাজ শুরু হবে, কই নাই তো। ঘাটের মধ্যে মাছ নাই, এখন কিভাবে আমরা জীবন যাপন করে? নদীটার পানি ঘুরে দেওয়া যায়, তাহলে আমাদের কঞ্চিপাড়া তথা গাইবান্ধা জেলা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। বিশিষ্টজনদের অভিযোগ, নদী শাসনের জন্য প্রতি বছর সরকার অর্থ বরাদ্দ দিলেও তার যথাযথ ব্যবহার হয় না। কয়টা ব্লক ফেললো, কয়টা বোল্ডার ফেললো, কিংবা কয় বস্তা মাটি ওখানে ফেলে নদী ঢাকাবার ব্যর্থ চেষ্টা করা হলো, এর কোনো হিসাব কিতাব নাই। যেহেতু ওইটার কোনো হিসাব নাই, অর্থ লোপাটেরও কোনো হিসাব থাকে না। অবশ্য নৌ পরিবহন মন্ত্রী জানালেন, নদীগুলোর নাব্য ফিরিয়ে আনতে সরকার নদী খননের কাজ শুরু করবে। আমাদের 53টি নদীপথ খনন এবং পরবর্তীতে আরো 53টি এবং বিশেষ নদী 12টি, মোট 118টি নদী আমরা খনন করব। ব্রহ্মপুত্র নদ ছাড়াও তিস্তা, করতোয়া, ঘাঘট, আলাই, মানস ও বাঙালি নদী গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে ভরাট হয়ে গেছে করতোয়া। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। একই অবস্থা রংপুর অঞ্চলের নদ নদীগুলোর। একসময় প্রমত্তা অনেক নদী অস্তিত্ব সংকটে, যেগুলো টিকে আছে সেগুলো পরিণত হয়েছে মৌসুমী নদীতে। নদী রক্ষায় কখনোই কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ার প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। বিশেষজ্ঞের মতে নদী রক্ষায় সরকারি উদ্যোগ জরুরি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের এক সময়ের বহমান অধিকাংশ নদ নদী মৃতপ্রায়। আখিরা, বুড়িতিস্তা, খোকসা, ঘাঘট, মানাস, ভালুকা, বুড়াইল, আলাইকুড়ি সহ শতাধিক নদী যেন স্মৃতি এখন। মৃত এসব নদীতে এক সময় দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে আসতো সওদাগররা, সাজিয়ে তুলতো ব্যবসার প্রসার। কিন্তু কালের বিবর্তনে সেসব হারিয়ে আজ পরিণত হয়েছে আবাদি জমিতে। এক সময় আমাদের এটা আলাইকুড়ি নদী ছিল, কিন্তু এখন কালের পরিবর্তনে এটা বিলুপ্তির পথে। এখন বাড়িঘর করছে, বিভিন্ন এলাকার লোকজন এখানে এসে নৌকের বাইচ হইতো। এই যে নদী ভরাট হয়েছে, এখন নৌকাও নাই, কিছুই নাই, মাছও নাই। বিশেষজ্ঞের মতে নদী মরে যাওয়া মানেই পানির স্তর নিচে নেমে যাওয়া। এতে করে জীববৈচিত্র্যের স্বাভাবিকতাও নষ্ট হচ্ছে, যার প্রভাব পড়ছে জনজীবনে। আজকে থেকে 10-15 বছর আগেও যে মাছগুলো পেতাম, এখন আমাদেরকে সেই মাছগুলো কিন্তু আমরা নিয়মিত পাই না। মানুষের বড় অংশ তারা নদীর উপর জীবিকা নির্বাহ করে। নদীগুলো মরে যাওয়া মানেই হচ্ছে আমাদের এই জীবিকা নির্বাহের উৎসগুলো কমে যাওয়া। আর নদী বিশেষজ্ঞের মতে যেসব নদী এখনো জীবিত আছে সেগুলোও পরিণত হয়েছে মৌসুমী নদীতে। অধিকাংশ নদীগুলোই মারা গেছে, এখন মৃত নদীর সংখ্যাই হচ্ছে এখানে বেশি।
অন্য যে নদীগুলো আছে সেগুলো অনেকগুলো নালায় পরিণত হয়েছে এবং কার্যত সবগুলো নদীই এখন মৌসুমী নদী। এখন আর 12 মাসী নদী বলতে এই অঞ্চলে কোনো নদী নেই। রংপুর অঞ্চলের তিস্তা নদীকে ঘিরে এবং এর শাখা প্রশাখা সহ একসময় 3 শতাধিক নদ নদী ছিল। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। রাজধানীর মগবাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে 4 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবি পরিচয় লেখা জ্যাকেট এবং খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানিয়েছেন, গতকাল সন্ধ্যা 6টার পর তাদের আটক করা হয়। তিনি জানান, চাকরিচ্যুত সেনা সদস্য শফিকুল ইসলাম রানার নেতৃত্বে আপেল, ইব্রাহিম এবং ইমরান দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা অপকর্ম চালিয়ে আসছিল। তারা রাজধানী ছাড়াও দিনাজপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় অপহরণ করে চাঁদাবাজি করত। 1 নম্বর যে আসামি শফিকুল ইসলাম রানা, সে তার স্টেটমেন্ট অনুযায়ী সে একজন সেনা বাহিনীতে কর্মরত ছিল। সম্ভবত সে কর্পোরাল ছিল এবং সেনাবাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয় কোনো কারণে। শারীরিক অযোগ্যতার কথা সে বলেছে। আমরা যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে ভেরিফাই করিনি। এই ধরনের গ্যাং ঢাকাতে আরো কয়েকটি রয়েছে এবং তারাও বিভিন্ন এলাকাতে ভাগ করে তারা এই কাজগুলি করে। তো আমরা চেষ্টা করছি যে বাকি যেই গ্রুপগুলা ঢাকা সহ ঢাকার বাইরে এই ধরনের কার্যক্রম, এই ধরনের অপরাধ কাণ্ড সংগঠিত করে তাদেরকে গ্রেফতার করার জন্য। বাসাবাড়িতে লাগানো দেশের সোলার সিস্টেমগুলো ব্যক্তি পর্যায়ে বিদ্যুতের চাহিদায় অবদান রাখলেও অবদান রাখতে পারছে না জাতীয় গ্রিডে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান বলছেন, গ্রিডের সংযুক্তিকরণের ক্ষেত্রে বর্তমানে কারিগরি সক্ষমতায় ঘাটতি রয়েছে। তবে তার দাবি, এক্ষেত্রে ব্যাপক গবেষণা চলছে। নেট মিটারিং সিস্টেমে হলেও বাণিজ্যিকভাবে এ খাতে সরকারের উৎসাহ দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জার্মানি। বিশেষ করে সোলারের মাধ্যমে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার অন্তত 70% পূরণ হচ্ছে। শুধু বড় আকারের প্ল্যান্টই নয়, এক্ষেত্রে বিশেষ অবদান রাখছে বাসাবাড়ির সোলারগুলো। নতুন ভবনে বিদ্যুৎ সংযোগ পেতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2011 সালে সোলার স্থাপনের পরামর্শ দেয় সরকার। এতে বলা হয়, ভবনের অন্তত 3% বিদ্যুৎ চাহিদা মেটাতে হবে সোলার থেকে, তবেই মিলবে নতুন সংযোগ পেতে সেই থেকে ব্যাপক পরিসরে সোলার স্থাপন শুরু হয়। কিন্তু নামমাত্র লাগানো সেসব সোলারের এখন অনেকগুলো নষ্ট। যেগুলো চলছে সেগুলো শুধু বাসাবাড়ির চাহিদায় অবদান রাখলেও অবদান রাখছে না জাতীয় গ্রিডে। এই যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ছাদে যে বিশাল আকারের সোলার রয়েছে, সেটিতে ভবনের বিদ্যুৎ চাহিদা পূরণ হচ্ছে। এমন হাজারো সরকারি ভবন যখন ছুটির দিনে বন্ধ থাকে, তখন উৎপাদিত বিদ্যুৎ কোথায় যায়? বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এবং বাসাবাড়ির সোলার যদি জাতীয় গ্রিডে অবদান রাখত, তাহলে তা জাতির জন্যই উপকার হতো। নেট মিটারিং করা উচিত। তার মানে তার বাসার ডিমান্ড শেষ হওয়ার পরে যদি তার এক্সেস এনার্জিটা থাকে, সেটা হচ্ছে যে আপনার যেন গ্রিডে চলে যায় এবং তখন যেন মিটারটা আপনার উল্টো দিকে ঘুরে। তার মানে ওই পরিমাণ এনার্জি তার থেকে কমে আসবে এবং এটা খুবই সম্ভব হাউস হোল্ড সিস্টেমে। এ বিষয়ে সরকারি ভাষ্য হলো, জাতীয় গ্রিডে সংযুক্তির জন্য গবেষণা চলছে। আপনি উৎপাদন করে জাতীয় গ্রিডে দেবেন, সেটার জন্য কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে গ্রিডের সঙ্গে সম্পর্কিত করার, তো সেইগুলির উপরে গবেষণার কাজও চলছে। তো আমরা চেষ্টা করছি যে এটা কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তিনি আরো জানান, এখন দেশে প্রায় 40 লাখ পরিবার সোলার সিস্টেমে বিদ্যুতের চাহিদা পূরণ করছে। সারা বিশ্বে খনিজ জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় আগ্রহ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানিতে। বাংলাদেশও এই প্রক্রিয়ার বাইরে নয়। আর তাই সংশ্লিষ্টরা মনে করেন, ব্যক্তি পর্যায়ের সোলার প্যানেলগুলো যাতে জাতীয় গ্রিডে অবদান রাখে, সে কারণে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ওয়াশিংটনের পর ম্যারিল্যান্ডে বন্দুকধারের গুলিতে 1 জন নিহত, আহত 7। বিপণী বিতানে গুলিতে 5 জন নিহতের ঘটনায় বন্দুকধারী গ্রেফতার। ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য বলে অভিহিত করেছে বিএনপি। দলটির দাবি, দেশের স্বাভাবিক রাজনীতির কোনো সুযোগ রাখেনি সরকার। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা সমাবেশ, মিছিল এটা একেবারে আমরা করতে পারি না। কখনো কখনো এটা মানে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই, এটা তো আপনারা দেখেছেন। আগে যেটা আমরা 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ধরে প্রচার করতে পারতাম, এখানে 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 12 ঘন্টা আগে আমরা পারমিশন দিই। সে তো গণতন্ত্র কতটুকু আছে, এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও জানেন।
এখানে জনগণ জানে, রাজনৈতিক দলগুলো জানে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য তার মতো করে দিয়েছেন, যার মধ্যে সত্যতার কোনো লেশমাত্র নাই। সৌদি আরবের দাম্মামে নিহত দুই বাংলাদেশি আরিফ ও কামাল মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোক। প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন স্বজনরা। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা রিপোর্টারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না সৌদি আরবের দাম্মামে নিহত আরিফ হোসেনের স্ত্রী রেহানার কান্না। শোকে কাতর মা ফুলবাহার বেগমও। ভাগ্যের চাকা পরিবর্তনে 9 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের আরিফ 2014 সালে ছুটিতে এসে বিয়ে করেন রেহানাকে। তাদের 13 মাস বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। আমার ভাইকে মন করতে দেশে ফেরত চাই, সরকারের কাছে আমি জোর দাবি করছি। আমার বাচ্চা নিয়ে কেমনে সামনের ভবিষ্যৎ আমি করব। কোম্পানির কাছে সে মারা গেছে মানে অবস্থায় তার হিসাব কিতাব যেন সরকার যেন বুঝা আমাদেরকে দিয়ে দেয়। পরিবারের সচ্ছলতা আনতে 2000 সালে সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কাট্টাপাড়া গ্রামের কামাল মিয়া। কোরবানির ঈদের ছুটি শেষে গত 20 সেপ্টেম্বর সৌদি আরবে ফিরে যান 3 সন্তানের জনক কামাল মিয়া। ফিরে যাবার মাত্র 4 দিনের মাথায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। লাস্টে যাতে দেশে আসে এবং যাতে চলতে পারে সে ব্যবস্থা করে দেন আমি আকুল আবেদন জানাচ্ছি। সরকারের কাছে এটাই আবেদন করতে চাই যে আমার আব্বার রাষ্ট্রটা যাতে দ্রুতভাবে দেশে ফেসলা করে, তার সংসারটা যাতে ভবিষ্যতে যাতে সচ্ছল চলতে পারে যেন সরকার আমাদের দাবি থাকবে। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় 9টার দিকে দাম্মামে গভীর নলকূপ স্থাপনের সময় পাইপের ভেতর পড়ে গিয়ে আরিফ ও কামাল মিয়ার মৃত্যু হয়। তাসমিন আফরোজ, সময় সংবাদ। মৌসুমের শেষে উপকূলীয় নদী ও সমুদ্রে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে ফিরেছে কর্মচঞ্চলতা। পাইকার আড়তদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত ঘাটটি। সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ তৈরি হওয়া ও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা। বিএফডিসি কর্মকর্তা বলছেন এতে বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একের পর এক জলদস্যু বাহিনীর আত্মসমর্পণে গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ ফিরে পেয়েছে জেলেরা। আর সেই সাথে গত কয়েক সপ্তাহ ধরে বেড়েছে ইলিশ মাছের পরিমাণও। প্রতিদিন শত শত ট্রলার মাছ বোঝাই করে ফিরছে বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্রির জন্য শত শত মন ইলিশ মাছ উঠছে ট্রলারগুলো থেকে। আড়তদারদের মাধ্যমে পাইকাররা মাছ কিনে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন মোকামে। যে মাছ এখন বর্তমানে পড়তে আছে 3-4 বছর এরকমের মাছ আপনি পরে নাই। সাগরে এখন ডাকাত নাই, জেলেরা এখন নির্বিঘ্নে মাছ শিকার করতে পারতেছে। আগে এই ঘাটে যারা কাজ করতো 200 টাকা পাইতো, তারা এখন 300-400 টাকা পাইতেছে। বিএফডিসি কর্মকর্তা বলছেন মাছের পরিমাণ বাড়ায় বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও। গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবার মাছের আমদানি অনেক বেশি। মাছের পরিমাণ বাড়াতে একদিকে যেমন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রেভিনিউ বেশি আদায় হয়েছে। গত বছর পুরো সেপ্টেম্বর মাসে মাত্র 360 মেট্রিক টন ইলিশ মাছ ওঠে বিএফডিসি ঘাটে। আর এ বছর সেপ্টেম্বর মাস শেষ না হতেই 1000 মেট্রিক টনেরও বেশি ইলিশ উঠেছে। সময় সংবাদ, বরগুনা। কুড়িগ্রামের পূর্ব ছাট কড়াইবাড়ির সীমান্তে বিএসএফ এর গুলিতে বাহারুল ইসলাম নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জাকির নামে অপর এক গরু ব্যবসায়ী আহত হন। বিজিবি জানায় ভোরে রৌমারী উপজেলার পূর্বছাট কড়াইবাড়ি গ্রামের বাহারুল ইসলাম ও জাকির হোসেন সহ কয়েকজন বাংলাদেশি ভারতের সীমান্ত এলাকা দিয়ে গরু আনতে যায়। এ সময় বিএসএফ এর টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে বাহারুল নিহত ও জাকির আহত হন। এই ঘটনায় সকালে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হলেও কোনো সাড়া দেয়নি বিএসএফ। 2 দিন আগে একই উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুখু মিয়া নামে অপর এক বাংলাদেশি নিহত হন। নীলফামারীর কিশোরগঞ্জে তামাকের পরিবর্তে চা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ফ্যাক্টরি নির্মাণ করা গেলে চা চাষে অধিক লাভবান হবেন চাষিরা, আর এতে বন্ধ হবে ক্ষতিকর তামাক চাষ। সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2014 সালে নীলফামারীর কিশোরগঞ্জে পরীক্ষামূলক চা চাষ করে উপজেলা প্রশাসন। ফলাফল ভালো হওয়ায় পরবর্তীতে 52 বিঘা জমিতে চা চাষ করেন চাষিরা। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সবুজে সবুজে ভরে গেছে চা বাগান। জমি থেকে আগাছা পরিষ্কার করে চলছে পরিচর্যার কাজ। কোথাও আবার দল বেঁধে সংগ্রহ করা হচ্ছে চায়ের পাতা। পরে ঢেঁকিতে পিষে সনাতন পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে চা। আর এসব কাজে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এলাকার হতদরিদ্র মানুষ। আগে মানুষের কাজ করছিলাম, এখন চা বাগানে কাজ করতেছি। কৃষি কাজ করছিলাম, সেই কৃষি কাজে ওই টাকা দিয়ে আমার সংসার চলে না। এখন চা বাগান হয়ে আমাদের বংশ অনেক চলতেছে। নীলফামারী জেলার জলবায়ু চা চাষের জন্য বেশ উপযোগী বলে জানালেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা। যেখানে অন্যান্য ভ্যালিতে চায়ের ক্ষেত্রে আউটপুটটা আসতে 3 থেকে 4 বছর সময় লেগে যায়, এই এলাকার টি প্ল্যান্টেশন থেকে দেখা গেছে তা 1.5 বছরের মধ্যে সফলতা পাওয়া যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, উৎপাদিত চায়ের প্রক্রিয়া ও বাজারজাতে একটি কারখানা নির্মাণ করা গেলে চাষিরা আরো বেশি আগ্রহী হবেন। চা চাষ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের একটা মার্কেট থাকবে। যখন চায়ের একটা ফ্যাক্টরি হয়ে যাবে, সাপ্লাই চেইনটা যখন ইমপ্রুভ করবে, তখন আলটিমেটলি তারা কিন্তু তামাকের দিকে ঝুঁকবে না। জেলায় এবার 187 বিঘা জমিতে চা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। এ লক্ষ্যে চাষিদের বিনামূল্যে সরবরাহ করা হয়েছে 19,000 চারা। সময় সংবাদ, নীলফামারী। নারায়ণগঞ্জের 5 উপজেলায় প্রায় 200 মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন মণ্ডপে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরতের কাশফুলের নরম ছোঁয়ায় এসেছে দেবী দুর্গার আগমনের বার্তা। সময় যত ঘনিয়ে আসছে, প্রস্তুতি ততই বাড়ছে। নারায়ণগঞ্জের মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বাঁশ ও খড়কুটোর উপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর নিপুণ আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। কাজের চাপ অত্যাধিক বেশি আর কি। পূজা তো 8 তারিখে, 7 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো আশা রাখি আর কি। জঙ্গি হামলা পরিস্থিতির জন্য আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝখানে। সে নিয়ে একটু আমরা ভাবছি যে আগের মতো কি আমাদের ভক্তবৃন্দরা আসবে নাকি একটু কম আসবে। পূজারী ও দর্শনার্থীদের নানা ধরনের সেবা প্রদানের পাশাপাশি নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। সব ধরনের মানুষ যেন এখানে এসে উৎসবের আনন্দটা উপভোগ করতে পারে, সেই চিন্তা রেখেই আমরা কাজটা করি। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন নিরাপত্তা ব্যবস্থা যে বিষয়টা আছে, সেটার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার একটা ব্যবস্থা আছে। টানবাজার, শাহপাড়া, উকিলপাড়া, রামকৃষ্ণ মিশন, দেবক, লক্ষ্মীরঞ্জি রাখা, এগুলির মধ্যে লোকের সমাগম প্রচুর বেশি, যে কারণে ওখানে একটু নজরদারিটা বেশি থাকবে। সিভিল পুলিশ থাকবে আর আমাদের ভলান্টিয়াররা তো পর্যাপ্ত পরিমাণ থাকবে। এই উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিটি পূজা মণ্ডপকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করে থাকি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে এবং আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যাতে করে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গা পূজা উৎসবকে করতে পারি, সেই ব্যাপারে জেলা প্রশাসন সতর্ক রয়েছে। নারায়ণগঞ্জের 5 উপজেলায় এবার 195টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরে বন্দুকধারীর গুলিতে শনিবার একজন নিহত ও 3 বছরের শিশুসহ আহত হয়েছে 7 জন। শনিবার রাতে এ হামলায় 3 জন জড়িত ছিল বলে দাবি করে এ ঘটনাকে পরিকল্পিত সহিংসতা বলে আখ্যা দিয়েছে বাল্টিমোর পুলিশ। ওয়াশিংটনের বিপণী বিতানে দুর্বৃত্তের গুলিতে 4 নারীসহ 5 জনের নিহতের একদিন পরই আবারও বন্দুকধারীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ওয়াশিংটনের হামলার সঙ্গে জড়িত ঘটনায় আরকান চেতিন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চেতিন গুলিতে নিহত এক নারীর সাবেক বন্ধু বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় নর্থ ক্যারোলাইনার শার্লট শহরের বাসিন্দারা বিক্ষোভ অব্যাহত রেখেছে। কারফিউ ভেঙে শনিবারও বিক্ষোভে যোগ দেয় তারা।
ওয়াশিংটনের বার্লিংটনে বিপণী বিতানে বন্দুকধারীর হামলায় 5 জন নিহতের ঘটনায় সেখানকার বাঙালি কমিউনিটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক। এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শহীদ এম সারোয়ার। ওয়াশিংটন স্টেটে গতকাল রাতে ক্যাসকেড মল একটা মলে শুটিং হয়েছে। ভেরি আনএক্সপেক্টেড, এই ধরনের ঘটনা আমাদের এখানে কখনো ঘটেনি। তো সমস্ত কমিউনিটি, আই এম টকিং অ্যাবাউট জাস্ট টোটাল, মানে সব যারা থাকে ওখানে সবাই ইনক্লুডিং বাংলাদেশি কমিউনিটি ইজ ভেরি ভেরি শকড এই ঘটনায়, যে এটা কি হলো, এটা কেন হলো। আমাদের স্টেটটা অনেকটা লিবারাল এবং এখানে অনেক, মানে এখানে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি আগে। লোকজন খুবই এডুকেটেড এবং তারা এই ধরনের ঘটনা সবসময় বিরোধী, কিন্তু এটা হলো হঠাৎ করে সন্ধ্যার পরে জানা গেল হিস্প্যানিক একজন পুরুষ, সে মলে ঢুকেছিল উইদাউট এনিথিং, মানে খালি হাতে। গানটা মলেই কোথাও লুকানো ছিল এবং সে ওখান থেকে নিয়ে শুটিং করে আবার গানটাকে মলে রেখে কিন্তু সে বেরিয়ে গেছে। সে কিন্তু গান নিয়ে বেরোয়নি শপিং মল থেকে। এই জন্য পুলিশের সামনে দিয়ে সে চলে গেছে, বাট পুলিশ ওকে চিনতে পারেনি যেহেতু সে খালি হাতে বেরিয়ে গেছে। বাংলাদেশ আফগানিস্তানের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 5 রান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোর বোর্ডে 1 রান যোগ হতে 0 রানে যার রানের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। এদিন দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন ফাস্ট বোলার রুবেল হোসেন ও স্পিনার তাইজুল ইসলাম। মোসাদ্দেক হোসেন সৈকতকে অভিষেকের অপেক্ষায় থাকতে হচ্ছে এই সিরিজে। তবে আইসিসি বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সেরা একাদশে ফিরেছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। এ ম্যাচে আফগান দলের মিডিয়াম পেস বোলার নাবিনুল হকের অভিষেক হয়েছে। In front of a fairly large crowd, though this is nowhere close to a full house. And Shamsuddin, of course, early days for him as an umpire. 10th ODI game. That's better. That's more in line with the stumps. Has a fairly nice, easy approach to the wicket, but it's just that delivery stride where he has so much of arms coming into his delivery stride. And Shafdullah Saikat, he's more experienced, his 24th game, but the younger of the two. So the two standing umpires, and we had Sir Richie Richardson, a legendary West Indian, as a match referee. Let's that go. Really had the umpire having a look at that very close. দর্শক, আমরা সরাসরি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে সরাসরি ছিলাম। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর উদ্বেগের জবাব আগামী সপ্তাহে দেবে সরকার, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা সরকারের রয়েছে, ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচঞ্চলতা, বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। এবং দখল সহ নানা কারণে বছরের বেশিরভাগ সময়ই পানি থাকে না অধিকাংশ নদীতে। নজরদারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের অভাবকে দোষেন নদী বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।